দুর্গা ঠাকুর শেষ ট্রেনে বাড়ি ফেরে। দুর্গা ঠাকুর রুটি কিনে খায় রাতে। দুর্গার ঘর কলকাতা থেকে দূরে। দুর্গা একাই বাগান করেছে ছাতে। দুর্গা ঠাকুর রেশন দোকানে যাবে। দুর্গার ঘরে ছেলেপিলে চারখানা। কাপড় ছিঁড়েছে তবুও ত্রিশূলে ধার। ভাত নাই থাক, মান আছে 16 আনা। দুর্গা আসলে 3 চোখো কালো মেয়ে। 10 হাত ফেলে 2 হাতে চুল বাঁধে। সারা দিনমান খেটে খেতে হয় বলে অবসর পেলে সিরিয়াল দেখে কাঁদে। দুর্গা ঠাকুর আমাদেরই ডাকনাম। বাধা পেলে সে গালাগালো দেয় খুব। খড়ের কাঠামো পুড়ে গেছে কোন কালে। দুর্গা এখন আগুনে দিয়েছে ডুব। প্রতিমায় লাগে বেশ্যাপাড়ার মাটি। প্রতিমার মুখে গর্জন তেল আলো। আমার মেনকা দূর থেকে হাহা হাসে। দেবীর গল্পে মেয়েরাই চমকালো। এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা। পুজোর ওপারে পোড়াজনি চেরাপেট। তুলসীতলায় বাপ একা বসে থাকে। শঙ্খ চক্র ভুবনের মাথা হেঁট। বাতিল হয়েছে ধূপধুনো প্রহরণ। দশভুজা ফাঁদ দর্পণ ডাক সাজ। পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। আমরা দুর্গা পুজো সদ্য পেরিয়েছি। উৎসব, আলো, রোশনাই, এর মাঝে মাঝে মহিলা বিভাগ কিছু লড়াকু নারীদের কথা বলেছে, উদযাপন করেছে। কিন্তু এই যে জীবন্ত দুর্গা বা জ্যান্ত দুর্গা, যাদের লড়াইয়ের কথা এই কবিতায় আমরা শুনছিলাম, কার মুখে শুনছিলাম সে কথা আমরা শুনব। কিন্তু আজ লক্ষ্মী পুজোর দিন হঠাৎ দুর্গা ঠাকুর নিয়ে কথা কেন? কারণ আজ আমরা সেই সব মেয়েদের নিয়ে কথা বলবো যারা তথাকথিত লক্ষ্মীদের ছক ভেঙেছে। লক্ষ্মী মেয়ে, ওই যে দুর্গা পুজোর পর আমরা সাজিয়ে রেখেছি সুন্দর করে উৎসবের পর যে মা দুর্গা যাবে, আরাধনা শেষ হলো, এবার লক্ষ্মী আসবে। সেই লক্ষ্মী বলতে ঠিক কারা? অর্থের দেবী, নাকি এই অর্থের দেবীর আড়ালে, অর্থের দেবীর পুজোর আড়ালে আমরা লক্ষ্মী মেয়ের ছকে যাদেরকে বাঁধতে চাই? আমরা কথা বলবো তেমন কয়েকজনকে নিয়ে। আমাদের সময় তো বাঁধা, তাই যতটুকু কথা হয়, যতটুকু শোনা যায়। আমাদের সঙ্গে কে রয়েছেন, যার কণ্ঠে কবিতা শুনলাম? আমাদের সঙ্গে রয়েছেন কবি অদিতি বসু রায়। আকাশবাণী স্টুডিওয়ে আপনাকে স্বাগত। দিদি, আজকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব, আজ লক্ষ্মী পুজো। লক্ষ্মী অর্থাৎ একটা দিক তো আমরা জানি যে তিনি অর্থের দেবী, ধনসম্পত্তির দেবী, আমরা সেই অর্থে তার আরাধনা করি। কিন্তু আজ আমরা ঠিক ওই দিকটা নিয়ে কথা এখানে বলছি না। আমরা বলবো তথাকথিত লক্ষ্মী মেয়ের ছকে আমরা যাদের বেঁধে রাখি। আপনার কাছে লক্ষ্মী মেয়ের অর্থ কি? আমার কাছে লক্ষ্মী মেয়ের অর্থ যেটা তথাকথিত ছাঁচ আছে তার ঠিক উল্টোটা। লক্ষ্মী মেয়েদের আমরা কি দেখি? তারা খুব সুন্দর আলপনা দিতে জানে। তারা লম্বা হাতা ব্লাউজ পরে, কারণ হাতে কালশিটে ঢাকতে হয়, কারণ ঢেকে রাখতে হয়, সবকিছু সুন্দর করে দেখাতে হয় সাদা আলপনার মতো। তারপর তারা ফার্স্ট বেঞ্চে বসে। সেই ক্ষেত্রে তাদের ঘর সংসারেও তাদের বিয়ে ভাঙে না। এরকম ধরে একটা লক্ষ্মীর যে ছকটা, সেই লক্ষ্মীর ছকটাতে না একটা খুব বড় পারিবারিক রাজনীতি আছে বাঙালি জীবনের। কারণ এই লক্ষ্মীর ছকটা ছোটবেলায় নিয়ে আমরা বাঙালি মেয়েরা বড় হই, এবং যেই এই ছকটা ভেঙে আমরা বেরিয়ে যাই, তখন নিজেদের মধ্যেও একটা অপরাধ বোধ তৈরি হয়, এবং বাড়ি থেকে, সমাজ থেকে, পরিবার থেকে চাপানো একটা অপরাধ বোধ তৈরি করে দেয়। কিন্তু আসলে দেখতে গেলে সেটা তো একটা বৃহত্তর মেয়েদের আটকে রাখা ষড়যন্ত্রের মতো জায়গা, যেখানে আটকে থাকলে যে আজকে আমি এখানে এসেছি, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এইগুলোতে আমাদের যে কাজগুলো করতে হয়েছে সকাল থেকে বা গিয়ে করতে হবে, যে কাজগুলো সামলাতে সামলাতে আমরা এসছি, করছি, সেগুলো তো সবসময় লক্ষ্মী মেয়েদের পেরে উঠছে তারা ভাবতেই পারেন না অনেকে। ফলে সেই ক্ষেত্রে আমার এখন যেটা মনে হয়, লক্ষ্মী মেয়ে হচ্ছে সেই যে সব কিছু গুছিয়ে না দেখিয়ে আমি যা আমি তাই, আমাকে গ্রহণ করো অথবা প্রত্যাখ্যান করো বলার সাহস রাখে। ঠিক, অর্থাৎ টানাপোড়েনের ভেতর দিয়ে যে যাত্রা পথটা যেতে হয় আমাদের মেয়েদের, সেই টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে থেকেও আমি যা আমি তাই, অর্থাৎ নিজের কথা বলার সাহস দেখায় যারা, কারোর গড়ে দেওয়া ছকে আটকে থাকা নয়। বেশ, আমরা তেমন কয়েকজনকে নিয়ে একটু কথা বলি। আমি প্রথমে যার কথা বলবো, সুনিতা উইলিয়ামস, মহাকাশ যাত্রী। এই যে এই ক্ষেত্রটা, স্পেস সায়েন্স, আজও এই বিজ্ঞানের এই বিষয়টাই কিন্তু মেয়েদের সংখ্যা কম। তো সুনিতা উইলিয়ামসের মতো এরকম কাজ বা এরকম ছক ভাঙা কাজ, নিঃসন্দেহে এটা মেধার একটা বিষয় তো থাকেই,
কিন্তু তার সঙ্গেও বোধহয় আমার যা ইচ্ছে করছে আমি সেই পথেই এগোবো, এই ভাবনাটাও থাকে। আপনার কি মত? হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেই সঙ্গে সাহস, যে উনি যে কাজটা করেছেন, উনি যে এতদিন দীর্ঘদিন ধরে ছিলেন স্পেসে, আমরা সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতবাসী, যে আমাদের ঘরের মেয়ে, যে সে আছে, এত আতঙ্কের সঙ্গে আছে, আর যিনি নিজে গেছেন তার পরিবার, তার সমস্ত প্রিয় পৃথিবী সবকিছু ছেড়ে। এবং আমরা সকলেই, যতই বিজ্ঞান উন্নত হোক, আমরা এর আগে কল্পনা চাওলাকে হারিয়েছি, তো আমাদের সকলের, আমাদের মতো তারও নিশ্চয়ই এই ভয়টা হতেও পারতো যে তাহলে আমি কেন যাচ্ছি, যে যেখানে মানে আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই তো আমাদের ঘিরেই গোটা পৃথিবীটা আছে, আমি নেই মানে কিচ্ছু নেই। তো সেই না থাকাটাকেও তিনি অস্বীকার করেছেন এবং সেই সাহসটা দেখিয়েছেন। আমার তো সবচেয়ে বেশি মনে হয় যে সাংঘাতিক সাহস, যে এতগুলো দিন একটা অনিশ্চয়তার মধ্যে, যেখানে তার শরীরের সমস্যা হতে পারে, হবে, অবশ্যই হবে, খাওয়া দাওয়া এবং সমস্ত কিছু তাকে অসম্ভব নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেখান থেকে তিনি সেই সমস্ত কিছু অগ্রাহ্য করে তুমি ওটাই করতে চেয়েছেন গোটা জীবন ধরে, এবং সেটাই তিনি করেছেন, এবং এখনো তিনি সে কাজের মধ্যে আছেন। ইনি যদি লক্ষ্মী না হন তো লক্ষ্মী কে হতে পারে? ঠিক। এই প্রসঙ্গে একটা কথা আমার মাথায় আসছে, ইনি সফল হয়েছেন নিঃসন্দেহে। মেধাবী এবং সফল নারীদের ক্ষেত্রে পথটা একটু সহজ হয়ে যায়, কিন্তু যদি এতটা সফল কেউ না হয়, একটা কোথাও ব্যর্থতার জায়গা যদি থাকে, বা সকলে তো সমান মেধা নিয়ে পৃথিবীতে আসে না, তাকে ঘষে মেজে তৈরি করলেও আমাদের শেষ পর্যন্ত একটা সীমায় আটকে থাকতে হয়, বা একটা সীমা থাকে, সেই সীমার মধ্যে আমরা থাকি। হয়তো সবাই এতটা সফল হলো না, তো সেক্ষেত্রে এই যে আমি যা চাইছি এটা করবই, অথচ আমি ততটা সফল নই, এই ধরনের মেয়েদের জন্য যাত্রাপথটা কি একটু বেশি কঠিন হয়ে যায় না? আসলে কি, আমার মনে হয় আমরা না এখন সাফল্য বলতে বুঝি যে নাম, মানে আমি কতটা খ্যাতি পেয়েছি। সুনিতা উইলিয়ামস সারা পৃথিবী জুড়ে খ্যাতি পেয়েছেন, তো আমি এখানে একটু মানে ভাস্কর চক্রবর্তীর ভক্ত যেহেতু কবিতার, সেই জন্য আমি বলি যে খ্যাতির এই চাহিদাটাই একটা অশ্লীলতা মনে হয় আমার কাছে, যে আমি আমার কাজটা করছি, আমার কাজে হয়তো আমার নাম হলো না, নাম হয়নি, 5 জন জানলো না, কিন্তু আমি আমার কাজটা করে গেছি। কারণ আমার এখনো মনে হয় যে নাম করাটা এবং কাজ, এই দুটো না সবসময় একসঙ্গে পরস্পরের সঙ্গে সমানভাবে রাস্তা দিয়ে চলে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি সমান্তরাল রাস্তার ক্ষেত্রে, যেখানে অনেক মানুষের নাম আমরা জানি না, সেক্ষেত্রে আমরা তো বলতে পারি না যে তিনি সফল নন। ফলে নাম যদি না হয়, বা অনেকের মধ্যে তাকে আলাদা করে চিহ্নিত নাও করা যায়, সে যদি তার নিজের জীবনটা তার মতো করে নিজের শর্তে চালায়, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তার মনে হবে আমি ব্যর্থ হয়েছি। আর দ্বিতীয় কথা, নামের ব্যাপারে বলতে গেলে এখন যেভাবে অনেক রকমভাবে নাম মেয়েরাও পেতে পারেন, পুরুষরাও পেতে পারেন, যেহেতু আমরা মেয়েদের কথা বলছি সেটাই বলি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি নিজেও এইভাবে বিশ্বাস করি যে আমার কাজটা আমাকে করেই যেতে হবে। যদি আমি কখনো অনেকের মধ্যে স্বীকৃতি পাওয়ার কপাল আমার হবে, না হলে আমি আমার কাছে ঠিক করলাম যে আমি আমার কাজটা ঠিক মতো করতে পেরেছি। সেটা আমি যদি ভাত রান্নাও করি সেটাও মনে হয়, বা ধরুন আমাদের বাড়িতে একজন মহিলা, তিনি জামা কাপড় ইস্ত্রি করেন, তো সবাই ছেলেরা আসে, উনি একমাত্র মহিলা। তো সমস্যাটা হচ্ছে যে উনি কিন্তু অন্যদের চেয়ে ভালো কাজ করেন, এবং এখন যেটা হয়েছে যে ওনার কাছেই সবাই জামা কাপড় দিতে চায় যাতে উনি খুব ভালো ইস্ত্রিটা হয়। সেই কারণে মনে হয় যে নিজের কাজটা করে যদি যাওয়া যায়, যে কোনো জায়গায় যে কোনো মেয়ে তার স্থানটা ঠিক অর্জন করে রাখতে পারে এবং ধরেও রাখতে পারে। এবং আমার মনে হয় প্রয়োজনে নিজের পিঠ চাপড়ে দেওয়া, হ্যাঁ, খুব দরকার, খুব। কারণ আমরা সবসময় অন্যের জন্য করি। দেখবেন অনেক মেয়েরা বলে যে আমার জন্য আজকে আর রান্না করলাম না, একার জন্য কি করব, আমি তো একা আছি, আমার জন্য দরকার হয় না। কিন্তু এটা সবচেয়ে ভুল কথা। আগে নিজে ভালো থাকলে সারা পৃথিবীর লোককে ভালো রাখা যায়। এবং এই যে আমরা তার মধ্যে এর সঙ্গে আরো একটা অভিমান তৈরি হয় যে এই আমি একা আছি, এই একা বোধটা আমি চাইছি সবসময় অন্যের দিক দিয়ে একটা করুণা, সহানুভূতি, একটা অনুভূতি আমরা পাই। সেটাও দোষের তা না, কিন্তু সবসময় যে সেটা আমি পাবো সেটাও তো নয়, কারণ আমি বা কতজনকে সেই জিনিসটা দিতে পারি। ফলে নিজেকে ভালো রাখাও একটা অভ্যাস, কিন্তু সেই অভ্যাসটার মধ্যেও আমার মনে হয় লক্ষ্মীশ্রী থাকে। ঠিক, অর্থাৎ লক্ষ্মী মেয়ে হলে বা হতে গেলে যে শুধুমাত্র অন্যের মন জুগিয়ে চলা বা ওই একটা সিস্টেমের তৈরি করে দেওয়া কোনো ছকেই হাঁটতে হবে তার কোনো মানে নেই। আমি ভালো আছি, আমার মতো করে ভালো আছি, আমার মতো করে কাজ করছি, আমার মতো করে চেষ্টা করছি, এতটুকুতেই আমি আমার কাছে লক্ষ্মী। এটাও একটা নিঃসন্দেহে একটা স্বীকৃতি, নিজেকে দেওয়া স্বীকৃতি। এরপর আমি যদি আসি সুধা মূর্তির কথা, ওনার জীবনটা সেই অর্থে আমরা হয়তো যাদের লক্ষ্মী মেয়ে ভাবি কিছুটা তেমনই হয়েছে, কারণ উনি নিজের গয়না বিক্রি করে নারায়ণ মূর্তিকে একটি বেসরকারি সংস্থা তৈরির সময় উনি টেকনোলজি বা প্রযুক্তিগত ক্ষেত্রে স্বামীকে একটা উচ্চ স্থানে দেখা এবং ব্যবসার ক্ষেত্রে সাহায্য করার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। অথচ নিজের পায়ের তলার মাটিটা কিন্তু ভুলে যাননি। মানে
স্বামীর সাফল্যেই আমার সাফল্য, এটাও কিন্তু ভাবেননি। কি বলবেন আপনি? হ্যাঁ, সুধা মূর্তি তো শুধু আমাদের দেশের নয়, সারা পৃথিবীর একজন বসুন্ধরার লক্ষ্মী আমার মনে হয়, যে এরকম একজন মানুষ যিনি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে দিয়েছেন স্বামীকে, এবং এই যে ওই কথাটা উনি মিথ্যে করেছেন যে একজন পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর ভূমিকা থাকে, উনি এটাকে মিথ্যে করে প্রমাণ করেছেন যে নারী যদি নিজের পায়ে দাঁড়াতে চায় সে একজন পুরুষকে সাহায্য করেও নিজে দাঁড়াতে পারে, কারণ তার পুরুষের সাহায্য দরকার হয় না। মানে সেখানে এটা হলো যে পুরুষের কিন্তু নারীর সাহায্যটি দরকার হচ্ছে, কিন্তু নারীটি নিজেই নিজের পায়ে দাঁড়াচ্ছেন এবং তিনি পুরুষকেও দাঁড়ানোর একটা জায়গা, নির্ভরশীলতার জায়গা তৈরি করে দিচ্ছেন, একটা কাঁধ দিতে পাচ্ছেন। এবং কিন্তু উনি নিজের কাজটাও সেই সঙ্গে করে যাচ্ছেন, যে উনি কখনো, এবং উনি যে ভীষণ স্বাভাবিক একটা সাধারণ জীবনযাপন করেন। বিভিন্ন গল্পে আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে উনি একদম সাধারণ শাড়ি পোশাক আশাক ব্যবহার করেন খাওয়া দাওয়াতেও, এবং তাকে বিভিন্ন পাবলিক প্লেসে দেখা যায় তিনি যেভাবে নিজে সবার সঙ্গে মেশেন এবং নিজেকে সবার সঙ্গে মিশিয়ে দিতে পারেন, সেটা একটা সাংঘাতিক ক্ষমতা, এবং সেটা খুব সার্বজনীনতা একটা তার মধ্যে আছে, যে সবাই তাকে মনে করে তিনি আমাদের লোক আর কি। এখন মূর্তি পরিবারের যে অর্থনৈতিক অবস্থান, সেখানে দাঁড়িয়ে উনি যে জীবনযাত্রাটায় আছেন, সেটা তো সত্যি সাধুবাদ পাওয়ার মতোই আর কি। এবং উনি কিন্তু বহু মেয়েদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন, কারণ উনি মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে একটা জায়গা, যে সময় মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে এটা ভাবাই হতো না, সেই সময় উনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং একজন মহিলা হিসেবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এবং তারপর তো নিজের জায়গা তৈরি করেছেনই, এবং সেই জায়গাটা নিঃসন্দেহে লক্ষণীয় এবং উল্লেখ্য। বেশ, আমরা এরপর যদি একটু অরুন্ধতী রায়কে নিয়ে কথা বলি। সম্প্রতি তাকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে, কারণ তার এবং তার মায়ের সম্পর্ক নিয়ে যে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এবং অরুন্ধতী রায় এবং তার মা যদি দুজনকে নিয়েই আমরা কথা বলি, তাহলে তারাও কিন্তু তথাকথিত লক্ষ্মী না হয়েও ছক ভাঙা। সেখানে কিন্তু কোথাও একটা মা মেয়ের বন্ধনটাই খুব অদ্ভুত, কারণ সেখানে কখনো মা নিষ্ঠুর, কখনো শেকড় ছিঁড়ে যে বেরিয়ে পড়তে সাহায্য করছে মেয়েকে তা নয়, মা যে খুব মেয়ের আদর্শ হয়ে উঠেছেন তাও না, বরং একটা নিষ্ঠুরতার বন্ধন বা একটা রাগ, একটা অভিযোগ, একটা অভিমানের জায়গা থেকেছে, কিন্তু তারপরেও প্রভাবিত করেছেন, তারপরেও সেই মা তার অস্তিত্ব দিয়ে মেয়েকে প্রভাবিত করতে পেরেছেন। এই জায়গাটা নিয়ে কি বলবেন আপনি? আসলে অরুন্ধতী রায়ের মায়ের কথা আমরা যত পড়ি, বিশেষ করে তার লেখা থেকে, তাকে প্রথমটায় নিষ্ঠুর মনে হয়, এবং মনে হয় যে তিনি এটাও বলছেন তার মেয়েকে যে আমি আসলে সন্তান জন্ম দিতে চাইনি। এটাও তিনি তার সন্তানের কাছে যখন জানাচ্ছেন, সেটা আমি খারাপ ভালো কিছুই জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে এতটা সৎ একটা স্বীকারোক্তি, এবং আরো একটা কথা যে অকপট, এবং আমরা মা বললেই যে মা লক্ষ্মী, মা হচ্ছে পৃথিবীর শুদ্ধতম শব্দ এবং পবিত্রতম মানুষ, সেটা নয়। মা মানে ত্যাগের প্রতিমূর্তি, সেটা তো হচ্ছে না। এবং মায়ের মেজাজ খারাপ হতে পারে না, মা তার ইচ্ছা মতো কথা বলতে পারেন না, সেখান থেকে বেরিয়ে এসে মা যে একজন রক্ত মাংসের মানুষ, এবং তিনি যেভাবে অরুন্ধতী রায়ের বাবার কাছে যেভাবে তিনি অত্যাচারিতা হয়েছিলেন, এবং যেভাবে তাকে ফিরে আসতে হয়েছিল তার বাবা মায়ের বাড়ি, মা যে একজন রক্ত মাংসের মানুষ সেটা ধরতেই হবে। এবং সেখান থেকে অরুন্ধতী রায়ের যে মূল কনফ্লিক্টটা তৈরি হয়েছে, কারণ আমরা সব সন্তানের কাছেই মনে হয় যে তাকে ছোটবেলা থেকে এই ধারণাটাই দেওয়া হয় যে মা হচ্ছেন যে মায়ের কোনো সম্পর্ক থাকতে পারবে না, বা মা তার নিজের জন্য সময় পাবেন না, মার অন্য কোনো বন্ধু থাকতে পারবে না, বা মা যে নিজের জীবনটাতে, আসলে তো মা যখন হচ্ছেন অরুন্ধতী রায়ের মা, তার তো যে জীবনটা ছিল ওর বাবার কাছে সেটা তো সাংঘাতিক খারাপ, এবং সেখানে তিনি একদম মদ্যপ লম্পট লোক, সে সারাক্ষণ তার স্ত্রীকে মারছেন, এবং তিনি যখন ফেরত এলেন বাবা এবং ভাইয়ের কাছে, সেখানে এসেও তো একই সমস্যা, খুব লড়ে তাকে সম্পত্তি এবং ছেলে মেয়ের ঘরের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে হয়েছিল। তখন ওই মাতৃসুলভ কোমলতাগুলো কিন্তু তখন নষ্ট হয়ে গেছে, এবং তখন এই গোটা লড়াইটার মধ্যে মনে হতে পারে ওনার, আমি জানি না, হয়তো মনে হয়েছিল অরুন্ধতীর লেখা পড়ে যে উনি হয়তো চাইছেন না যে এই সমস্ত কিছু, এই যে সমস্ত বার্ডেন, নিজের শরীর খারাপ সবকিছুর মধ্যে যে একটা বার্ডেন, একটা শেকল তো তৈরি হয়, তো সেই শেকলটা, মানে মাতৃত্ব তো একটা সোনার শেকলের মতোই চেইন আর কি, যে আমরা যতই কথা বলি শেষ অবধি একটা সন্তানকে কোনো কারণে যদি কাজের ক্ষেত্রে অবহেলা করতে হয়, একটা গিল ফিলিং সবসময় কাজ করেই, মনে হয় আমার জন্যই হলো। সবচেয়ে বেশি বোধহয় এই ক্ষেত্রে একজন মাকে লড়তে হয় নিজের সঙ্গে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, কারণ আমাদের একটা ওই ছক তৈরি করে দেওয়া হয়েছে, তুমি তার মধ্যে পড়ো, সেটার মধ্যে পড়াও যায় না, কারণ সেটা সায়েন্টিফিক্যালিও ঠিক নয়, মানসিকভাবে একজন মানুষের জন্য বা একজন
মেয়ের জন্য ঠিক নয়। তারপরেও এখন যখন আলোকপ্রাপ্ত মেয়েরা সেটা বুঝতে পারে, তার নিজের জীবনটা যাপন করে, তখন কিন্তু তার ওই পুরনো কথা মনে পড়েই কখনো না কখনো একটু আধটু। বা যেক্ষেত্রে অরুন্ধতির মায়ের তো আরো অসুবিধা ছিল, আরো সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল, একসময় অনেক প্রাচুর্যের অভাব ছিল। সেই জায়গা থেকে এসে দেখতে গিয়ে যে মা মেয়ের সম্পর্কের একটা টানা পড়ে, কিন্তু শেষ অব্দি যে জিতে গেছে, যেটাকে আমরা নারীর টান বলি আর কি, যে এত কিছু যে জন্য অরুন্ধতী বেরিয়েও চলে গেছিলেন, তারপরও সে মার কাছে বারবার ফিরে এসছেন, এবং খুব যে ভালোবেসে ফিরে এসছেন সবসময় তা নয়, কিন্তু ওই আর কি একটা গন্তব্য থাকে মানুষের মায়ের কাছে, ওটাকে উনি মাকে মানে মা ওর আমার যেটা মনে হচ্ছে মা অরুন্ধতী রায়ের গন্তব্য এবং যাত্রা দুটোই একই সঙ্গে। ঠিক, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম একজন লক্ষ্মী মেয়ে মানেই সে পড়াশোনা করতে পারে, বাবা বা দাদা বা ওই বাড়ির পুরুষতান্ত্রিক তথাকথিত গার্জেনরা যতটুকু ঠিক করে দেবেন সেই অনুযায়ী সে পড়াশোনা করলো, তারপরে যদি তারপরে বিয়ে, সংসার, সন্তান, এতটুকুতেই নারীর যাত্রাপথ, এতটুকুতেই লক্ষ্মী মেয়ের যাত্রাপথ। এবং এই প্রত্যেকটি ভূমিকায় সে যদি 100% নম্বর পেয়ে, মোটামুটি 100%, সে 100 না হলে 90 বা 80% নম্বর পেয়ে পাশ করতে পারে, তখনই আমরা তাকে আমাদের লক্ষ্মী মেয়ে বলি, সার্টিফিকেটটা দিই। হ্যাঁ, সেই সার্টিফিকেটটা আমরা দিই। কিন্তু যারা একটু ছক ভাঙে, তারা আর ওই লক্ষ্মী মেয়ের ছাঁচে পড়ে না। তাদের জন্য বোধহয় দিদির কথা শুনে আমরা যা বুঝছি, তাদের জন্য একটা আলাদা লক্ষ্মী মেয়ের কনসেপ্ট আমরা তৈরি করে ফেলতে পারি আজকালকার মেয়েদের জন্য, বা ওই ধরনের মানুষদের জন্য। নিজের সঙ্গে যুদ্ধ করেও যে নারী লক্ষ্মী থাকতে পারে, সেই জায়গাটার জন্য বোধহয় আমরা একটা আলাদা কনসেপ্ট তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, অবশ্যই। এবং এভাবেই আমরা আশা করব যে আমরা, যদিও আমাদের সময় কম, আমরা কয়েকজন ছক ভাঙা লক্ষ্মীদের নিয়েই কথা বললাম, তাও আমরা আশা করব যে এমন ছক ভাঙা লক্ষ্মীরা, বিশেষ করে আমি দিদিকে যেটা নিয়ে বলছিলাম, যে যারা হয়তো তথাকথিত এমন ভাবে সফল নন, তাদের যাত্রাপথটা তো সহজ হয় না, তাদেরটা আরো কঠিন হয়। সবাই অরুন্ধতী রায় হতে পারে না, বা সবাই ওই ভেঙে বেরিয়ে আসা, এটা নির্দ্বিধায় মায়ের সম্পর্কে যে কথাগুলো বলা যায় না, সেগুলোও বলা। হ্যাঁ, অর্থাৎ বিশেষ করে যারা তথাকথিত সফল নন, বা কোনো ক্ষেত্রে হয়তো খুব সফল হতে পারলেন না, কিন্তু ভেতরে একটা নিজের ইচ্ছে মতো চলার যে ইচ্ছেটা, সেটা বেঁচে রইল, সেক্ষেত্রে বোধহয় লড়াইটা কঠিন হয়, কিন্তু অসম্ভব নয়। না, একেবারেই নয়। কারণ আমরা আসলে স্বীকৃতিটা খুব পেতে পছন্দ করি, তো সবাই করি, আমিও করি, সব মানুষের এটা স্বাভাবিক প্রবণতা, কিন্তু সেটা না আমরা নিজেরাই কতটা দিতে পারি। ফলে সেক্ষেত্রে জেনে নিতে হবে, আমার যেটা মনে হয়, পথ পেরোতে গিয়ে নিজেকেই যা করার করতে হবে। বাকিরা থাকলে খুব ভালো, না থাকলে সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, এবং নিজের মতো করে লক্ষ্মী মেয়ে হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সমাজের গড়ে দেওয়া বা কারুর বলে দেওয়া ছকে নয়, ছাঁচে নয়, নিজের মতো করে, এবং নিজের জীবনের একটা আলাদা বাউন্ডারি তৈরি করে নেওয়া, যে আমি খুব দরকার, আমি এভাবে থাকবো, এবং এই থাকায় অন্যের ক্ষতি হচ্ছে না জেনে, তাতে বোধহয় কোনো অসুবিধা নেই। না, একেবারেই না। বেশ, আমরা শেষ করব দিদির আরেকটা কবিতা দিয়ে। যদি একটা কবিতা বলেন। মালতী মেঝেন বরটা মরেছে, ফলে শহরে এসেছে ইট বয়ে খাবে বলে। জোগাড়ের কাজ জুটে গেল কোনো মতে, ছিন্ন শাড়িতে মেয়েটা দুবেলা খাটে। এপ্রিল মাস, ঘোর গ্রীষ্ম তাপ, তবুও আঁচল সরে যাওয়া নাকি পাপ। দাঁত দিয়ে সেও শাড়ির প্রান্ত চাপে, বুকের পাথরে সিসিফাস বুড়ো কাঁপে। দুই হাতে বোঝা, মাথায় পাহাড় বসে, লোকগুলো ওঁচা, খ্যালখ্যাল করে হাসে। মিস্ত্রি বলেছে মালতী ছেনাল মাগি, মালতী জেনেছে মেয়েটা আসলে দাগি। মহল্লা জানে কামিন খাটার নামে মালতীও নাকি ল্যাম্পপোস্টের থামে হেলান দিয়েছে, পরনে শিফন শাড়ি, খদ্দের ধরে সেভাবেই চড়ে হাঁড়ি। মালতী অবাক, ঝুপড়িতে রাতে টোকা, ছেলেরা বলেছে মেয়েটা আদতে বোকা। সব্বাই জানে মিথ্যের জোর বেশি, মানে না মালতী, জেদ তার সন্ত্রাসী। বালিতে পাথরে রোদে জলে ঝরে একা, মালতী মেঝেন ইট বয় ঘোরে চাকা। নগণ্য লোকে অন্ধ বাক্যে তাকে বেশ্যা দাগিয়ে নিজেকেই ফেলে খাপে। মালতী মেঝেন গল্পে সকাল আসে, আমরাও তার নিদারুণ প্রশ্বাসে একসাথে বাঁচি, হাতে হাতে ধরি হাল। আমরা মালতী, আমরাই মহাকাল। আমাদের দেখে পথে পথে কলরব, কলরব দেখে পিছু হটে ছায়াপথ। নিরস্ত্র তবু সাহস রাখায় বুকে, আঁচল ফেলেছি এইভাবে নিন্দুকে। চাকা ঘুরবে, আমরা জানি। সমাজও ছক বা অন্য পথ, নানা পথ আমাদের দেখাতে থাকবে, কিন্তু যেদিন আমরাই আমাদের আলো হয়ে উঠতে পারবো, অর্থাৎ মেয়েরা নিজেদের জন্যেই নিজের আলো হয়ে উঠতে পারবে, সেদিনই বোধহয়
সমাজের লক্ষ্মীশ্রী ফিরবে। অনেক ধন্যবাদ অদিতিদিকে আমাদের স্টুডিওয়ে আসার জন্য এবং আকাশবাণীকে সময় দেওয়ার জন্য। নমস্কার।